সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এনটিভি অনলাইনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো কনুইয়ে ব্যথা হওয়ার কারণ ও এর চিকিৎসা নিয়ে। কনুইয়ে কি কি কারণে ব্যথা হয় এবং এর চিকিৎসা কি, এই নিয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সাথে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। আজ আমরা কথা বলবো খুবই কমন একটি সমস্যা, যেটি হচ্ছে কনুই ব্যথা। এই কনুই ব্যথা সাধারণত কি কারণে হয়ে থাকে এবং এটি কোন কোন রোগ বা সমস্যার সাথে বেশি সম্পর্কিত? অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আসলে কনুই ব্যথাটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। যেমন একটা হচ্ছে স্পোর্টস ইনজুরির সাথে রিলেটেড, যেমন যারা রেগুলারলি ক্রিকেট খেলে, টেনিস খেলে, তাদের একটা প্রবলেম আমরা কমনলি পাই। সেটা হলো আমরা বলি ল্যাটারাল ইপিকন্ডালাইটিস। আমাদের এলবো জয়েন্টের যে ল্যাটারাল সাইড, মানে বাইরের সাইডে, ওখান থেকে যে টেন্ডনটা আমাদের আঙ্গুলের দিকে আসে, সেখানে এক ধরনের ইনফ্লামেশন বা প্রদাহ হয়, যেটাকে আমরা টেনিস খেলোয়াড়দের বেশি হয় বলে টেনিস এলবো বলি। এছাড়া আরেকটা মিডিয়াল সাইডে সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা আসে, যেটা গলফার্স এলবো বলা হয়। যারা গলফ খেলে তাদের এই সমস্যাটা বেশি দেখা যায়। এছাড়াও হাউজ হোল্ড ওয়ার্কের সাথে যারা রিলেটেড, বিশেষ করে তরকারি রান্নার ক্ষেত্রে যে আমরা এইভাবে হাতটা নাড়াই, কাপড় চোপড় চিপে, বা লেখালেখির সাথে রিলেটেড কম্পিউটারে কাজ করে, এই ধরনের মানুষের এই সমস্যাটা বেশি হয়। বা ডিড রাইটার, এই ধরনের প্রফেশনে তাদের এক ধরনের সমস্যা নিয়ে আসে। এছাড়া আরেকটা আছে, যেমন দেখবেন যারা সারাদিন বিভিন্ন কাটাকাটির সাথে কাজ করে, যেমন আমরা মাংস কিনতে যাই যারা, তাদের কাছ থেকে ওরা দেখবেন যে কন্টিনিউয়াস কাটতেছে। এছাড়া যারা মনে করেন লেবার শ্রেণীর মানুষ, যারা বিভিন্ন খড়ি বা কুড়াল দিয়ে বিভিন্ন কাজের সাথে রিলেটেড, এদের এক ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। আবার অনেক সময় সিডেন্টারি কিছু ইয়ে থাকে, যেমন হঠাৎ করে, যেমন আমরা কুরবানির সময় দেখি যে আমরা যে কোনো মানুষ হঠাৎ করে গরু বা খাসি যে জবাই দেওয়া হয় বা কোরবানি দেওয়া হয়, ওই সময় তাদেরকে প্রসেস করতে যে আমরা অনেক সময় এই ধরনের প্রবলেম ভুগি। তো মূলত দুইটা জিনিসই আমরা বেশি পাই। একটা হলো ভিতরের দিকে, যেটাকে আমরা গলফার্স এলবো বলি, বাইরের দিকে টেনিস এলবো। এই দুইটার প্রবলেম নিয়ে আমরা বেশি রোগী পেয়ে থাকি। এছাড়া কিছু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট থাকে, যেমন হঠাৎ করে আঘাত পেলো, বা ভারী কিছু উঠাইতে যে ব্যথা পেলো, বা অনেক সময় ফল ফ্রম হাইট পড়ে যে ব্যথা পেলো, এই ধরনের কিছু সমস্যাও এর সাথে যুক্ত হয়। স্যার, আপনি একটু আগে বলছিলেন আমাদের টেনিস এলবো এবং গলফার্স এলবো, এই দুটোর মধ্যে পার্থক্য কি আসলে? হ্যাঁ, পার্থক্য হলো খুব স্পষ্ট। সেটা হলো আমাদের এলবো জয়েন্টের আমরা দুই পার্ট যদি ভাগ করি, একটা হলো বাইরের দিকে, একটা হলো ভিতরের দিকে। বাইরের দিকে যে অংশটা, সেখানে আমরা বলি ল্যাটারাল ইপিকন্ডালাইটিস মেডিকেল ভাষায়, আর মিডিয়াল দিকে যেটা ভিতরের দিকে, এটাকে আমরা বলি মিডিয়াল এপিকন্ডালাইটিস। এই বাইরেরটা হলে আমরা সেটাকে বলি টেনিস এলবো, ভিতরে যদি প্রবলেম হয় তখন আমরা গলফার্স এলবো বলি। এবং দুইটার ক্ষেত্রে প্রবলেমটা দুই রকম হয়। একটা হলো বাইরের দিকে, যেটা আমরা রিস্ট এক্সটেনশন যে করি, সেক্ষেত্রে ব্যথাটা পাই। গলফার্স এলবো হলো ভিতরের দিকে নিলে ব্যথা পাই। এই দুইটা বেসিক ডিফারেন্স এখানে আমরা দেখতে পাই। স্যার, আপনি আমাদের বলছিলেন টেনিস এলবো এবং গলফার্স এলবোর মধ্যে কি পার্থক্য। প্রথমেই বলছিলেন যে মানুষ দৈনন্দিন কাজে কিন্তু হাতের ব্যবহার করে থাকে, যেমন কাটাকাটি এবং টাইপিং করা বা খেলাধুলা করা, এগুলো কি কোনো ব্যথার ঝুঁকি বাড়ায় কোনোভাবে? হ্যাঁ, অবশ্যই বাড়াই। কারণ আমরা যখন বলি যে বসার যে একটা নর্মাল পোশ্চার আছে, আমরা আর্গোনমিক্স অনুযায়ী যদি বলি, সেক্ষেত্রে আর্মটা সবসময় রেস্টে রেখে আমরা কাজ করতে বলি। যদি কম্পিউটারে দীর্ঘক্ষণ বসে কাজ করা হয়, এই আর্মটা একটা সাপোর্টেড অবস্থায় থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেটা করি না, আমরা কিন্তু হ্যাঙ্গিং অবস্থায় করি। এই যে প্রলং টাইম হ্যাঙ্গিং অবস্থায় আমরা কম্পিউটারে টাইপ করছি বা লেখালেখি করছি বা কিছু কাজ করছি, তখন আমাদের এই লিগামেন্ট বা টেন্ডনগুলোতে আঘাত হয়। এছাড়া হয় যেটা আমাদের এই রিস্টের মুভমেন্টের সাথে এটা রিলেটেড। যেমন আমরা এই যে উপরের দিকে যখন নিচ্ছি, এই টেন্ডনটায় বারবার মুভমেন্ট হচ্ছে এবং সেখানে ছোটো ছোটো মাইক্রো ট্রমা হয়, সেটা থেকে আস্তে আস্তে এক ধরনের প্রদাহ তৈরি হয়। তখন আমরা এটাকে ল্যাটারাল ইপিকন্ডালাইটিস বলি, যেটাকে আমরা টেনিস এলবো বলি। ঠিক ঠিক তেমনই গলফার্সের ক্ষেত্রেও যে একটা সুইং করতে হয় গলফ খেলতে গেলে, সেক্ষেত্রে এই মুভমেন্টটা বারবার এখানে হয় এবং ছোটো ছোটো ট্রমা থেকে এখানেও এক ধরনের প্রদাহ তৈরি হয়। তো এই হাতের মুভমেন্টের সাথেই, কাজের সাথেই আমাদের এগুলো রিলেট করে। স্যার, একটু আগে আপনি বলছিলেন যে দৈনন্দিন কাজের মাধ্যমে কিন্তু মানুষ কোনো ব্যথা পেয়ে থাকে।
অনেকে দেখা যায় হঠাৎ করে কোনো ব্যথা পেল এবং অনেকে ধীরে ধীরে কোনো ব্যথা অনুভব করে। এর কারণ কি এবং এর মধ্যে পার্থক্য কি রয়েছে? হ্যাঁ, পার্থক্য দুই ধরনের। যেমন দেখেন, হঠাৎ করে আমরা কিছু ভারী জিনিস উঠাতে নিয়ে ব্যথা পেলাম, বা আমরা একটা ধাক্কা খেলাম, বা ট্রমা বা আঘাতজনিত কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি, এখানে অনেক সময় বোনসের সাথে সাথে যে মাংসপেশি লিগামেন্টগুলো রয়েছে সেইগুলোতে আঘাত হতে পারে, অনেক সময় ফ্র্যাকচার হতে পারে। সেক্ষেত্রে ফ্র্যাকচার পরবর্তীতেও আমরা কিছু সমস্যা এলবো জয়েন্টে পাই। যেমন দেখেন, হাড়টা ভেঙে গেল, আমরা প্লাস্টার করে দিই, প্লাস্টার করে ইমোবিলাইজ করে রাখা হয়, অনেক দিন মুভমেন্ট করা হয় না। তখন জয়েন্টটাকে যখন আবার ফ্রি করা হয় বা প্লাস্টার রিমুভ করা হয়, তখন সে হাতটা আর সোজা করতে পারে না বা কমপ্লিটলি ভাঁজও করতে পারে না, একটা নির্দিষ্ট জায়গায় জমাট বেঁধে যায়, সেটাকে আমরা পোস্ট ট্রমাটিক স্টিফনেস বলি। তো এই ক্ষেত্রেও শোল্ডার জয়েন্টটা জমাট বেঁধে যেতে পারে। এছাড়া আপনি যেটা বললেন যে ছোট ছোট কাজ থেকে আমরা প্রতিনিয়ত অল্প অল্প ব্যথা পাচ্ছি, এটা প্রথম দিকে হয়তো খুব বেশি আমাদেরকে কষ্ট দেয় না, কিন্তু যখন এটা খুব সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন আমরা ওই কাজগুলো আর করতে পারি না। যেমন আমরা কাপড় চিপতে গেলে যে আমাদের মুভমেন্ট হয়, ডোর ওপেন করতে গেলে এখন যে ডোরগুলো আমরা, ডোর লক থাকে যেগুলো আমরা মুভমেন্টের মাধ্যমে খুলি, সেটা করতে পারি না। তরকারি রান্না করতে গেলে যে নাড়ানিটা আমরা মুভ করি, সেক্ষেত্রে অনেকের প্রবলেম হয়। লেখালেখি করতে গেলে প্রবলেম হয়। অনেকক্ষণ কিছু প্রফেশনাল আছে যেমন সার্জন বা ইভেন চিকিৎসক বা সাংবাদিকতার সাথে যারা জড়িত বা অনেকক্ষণ ধরে লেখালেখি করতে হয়, টিচার, তাদের অনেক সময় এই প্রবলেমটা দেখা যায়। স্যার, আপনি বিভিন্ন কারণ বললেন, কি কি কারণে কোনো ব্যথা হয়ে থাকে। একজন রোগী কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝবে যে তার এখন চিকিৎসকের কাছে যেতেই হবে? জি, ধন্যবাদ। আসলে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা প্রাথমিক পর্যায়ে যে কোনো রোগকেই খুব বেশি গুরুত্ব দিই না। আমরা মনে করি একটু শোয়ার কারণে ব্যথা হয়েছে, বা আমি এই কাতে অনেকক্ষণ ছিলাম সেই কারণে আমার ব্যথা হয়েছে। তো সেটা ইগনোর করলে একটা সময় যে অনেক সিভিয়ারিটি বা সিভিয়ার আকার ধারণ করে। তো আমরা যেটা বলি যে এক নাগাড়ে যদি 7 দিন বা তার বেশি সময় ধরে আপনার ব্যথা থাকে বা অস্বস্তি থাকে, তখনই দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। বিশেষ করে হাঁটু মানে গোড়ালির কোনো ব্যথার ক্ষেত্রে আমরা যদি এই ধরনের কাজগুলো আমাদের দৈনন্দিন করতে হয়, কাপড় চিপতে গেলে বা কোনো কিছু একটা লোক খুলতে গেলে বা লেখালেখি করতে গেলে যখন ব্যথা অনুভব করছি, তখনই পেইনটাকে মানে আইডেন্টিফাই করা দরকার যে কেন পেইনটা হচ্ছে। এছাড়াও আমরা কিছু রেডিয়েটিং পেইন পাই, যেমন ঘাড় থেকে হাতের দিকে যে নার্ভটা এসছে, যদি সেই নার্ভের উপর চেপে থাকে, সেক্ষেত্রে পেইনটা আমাদের যেমন আর্মের দিকে, আবার ফোর আর্ম যেটা হাতের নিচের দিকে আসে, হাতে ঝিনঝিন অবশ মনে হয়। তো এইগুলোও দেখা যায় যে রেডিয়েটিং পেইন নাকি এখানকার লোকাল পেইন, এগুলো আইডেন্টিফাই করার জন্য অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। স্যার, কনুইয়ের ব্যথা যে হয় একজন রোগীর, সেক্ষেত্রে আপনারা কোন কোন পরীক্ষাগুলো করে থাকেন এবং আল্ট্রাসোনোগ্রাফি এবং এমআরআই, এক্স-রে এগুলো কখন প্রয়োজন হয় একজন রোগীর ক্ষেত্রে? ধন্যবাদ। আমরা যে কোনো সফট টিস্যু ইনজুরি, যদি ধরেন কোনো মাংসপেশি বা লিগামেন্টের কোনো সমস্যা আছে কিনা সেটা বোঝার জন্য এখন আমরা মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ডটা ইউজ করি, যেটা খুব ইজিলি ওখানকার যে লিগামেন্ট বা টেন্ডন রয়েছে সেক্ষেত্রে কোথাও ইনফ্লামেশন বা প্রদাহ আছে কিনা, বা একটু হতে পারে স্প্রেন বা স্ট্রেনের কারণে সেখানে একটু টিয়ার হতে পারে, সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। বোনস রিলেটেড যদি কোনো ইস্যু থাকে, যেমন অনেক মানে আঘাতজনিত ব্যথা, পড়ে গিয়ে ব্যথা পাওয়া, সেক্ষেত্রে যে ফ্র্যাকচার আছে কিনা বা কোনো ক্র্যাক আছে কিনা সেটা বোঝার জন্য এক্সরে করার প্রয়োজন পড়ে। এমআরআইটা হলো আসলে একটু এক্সক্লুসিভ টেস্ট, যেখানে আমরা মাংসপেশি, লিগামেন্ট এবং সফট টিস্যু আরও পুঙ্খানুভাবে বোঝার জন্য আমরা ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিংটা ইউজ করি। তো এটা হলো ক্ষেত্র বিশেষে রোগের সিভিয়ারিটি, তার সমস্যা কী, সেই জন্য একজন চিকিৎসক তার প্রয়োজন মতো এই ইনভেস্টিগেশনগুলো করায়। স্যার, আপনার কাছে কনুই ব্যথা নিয়ে আরও বিস্তারিত জানবো, তার আগে ছোট্ট একটি বিরতিতে যেতে চাই। জি, নিশ্চয়। সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট বিরতি। ফিরে আসবো খুব শিগগির, সঙ্গেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। জানছিলেন কনুইয়ের ব্যথা সম্পর্কে নানা পরামর্শ। আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে আবারও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। বিরতির আগে জানছিলাম যে কি কি পরীক্ষা করা হয় কনুইয়ের ব্যথা নির্ণয়ের জন্য।
তো প্রাথমিক পর্যায়ে একজন রোগীর ঘরোয়াভাবে কি কি ফার্স্ট এড প্রয়োজন হয়, যেমন বিশ্রাম নেওয়া বা বরফের সেক দেওয়া, কোনগুলো সে করবে? ধন্যবাদ। আসলে এটা জানা থাকা দরকার, কারণ আমরা চলার পথে টুকটাক কিন্তু আঘাত বা ট্রমা আমাদের হয়েই থাকে, কাজের ক্ষেত্রে আঘাত পাওয়া। এক্ষেত্রে দুইটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হলো অনেকে সঙ্গে সঙ্গে ব্যথার জায়গায় গরম সেক দেয়, সেটাকে আমরা কিন্তু অ্যাভয়েড করতে বলি। আমরা যে কোনো আঘাতে প্রথম 40 ঘন্টা বা 42 ঘন্টা বা 48 ঘন্টা পর্যন্ত আমরা বলি যে আইস কম্প্রেশন দেওয়ার জন্য। যেমন এমনিতেই আঘাতজনিত কারণে সেখানে এক ধরনের ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয়, সেখানে আইস বা বরফ সেক দিলে ইনফ্লামেশনটা কমে। 2 নম্বর হলো আক্রান্ত যে জায়গাটা, ব্যথা পাওয়ার জায়গাটাকে একটু উঁচু করে রাখা, এলিভেট করে রাখা। এরপরে যেটা আমরা বলি যে ইমোবিলাইজ করে রাখা, নড়াচড়াটা না করা, মুভমেন্ট না করা। যতটা সম্ভব যদি কোনো আর্মে হয় তাহলে আমরা একটা আর্ম সিলিং দিয়ে দিতে বলি, মুভমেন্টটাকে রেস্ট্রিক্টেড করা। এছাড়া যদি খুব গুরুতর আঘাত হয়, দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া, যে ফ্র্যাকচার আছে কিনা, অন্যান্য আছে কিনা, সেগুলোকে আইডেন্টিফাই করা। প্রাথমিক পর্যায়ে যদি অল্প ব্যথা থাকে সেক্ষেত্রে একটু ব্যথানাশক কিছু জেল আমরা ইউজ করতে বলি ট্রপিক্যাল ইউজের জন্য। কিন্তু এখানে সবচেয়ে যেটা ভুল করে, অনেকে এখানে মালিশ করে, মাসাজ করে, যেটাতে বরং সফট টিস্যু আরও ইনজুরি হয়। এক্ষেত্রে আমরা বলি যে কোনো মাসাজ না, জাস্ট রাবিং করবেন। এর সাথে হয়তো একটু ব্যথানাশক ওষুধের প্রয়োজন পড়তে পারে, সেটা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটা গ্রহণ করা। স্যার, আপনি মাত্রই বলেন কিছু ব্যথানাশক ওষুধের প্রয়োজন রয়েছে, এটা কতটা কার্যকর ও নিরাপদ একজন রোগীর ক্ষেত্রে? ধন্যবাদ। ব্যথানাশক ওষুধের প্রয়োজন তো অবশ্যই আছে, কিন্তু ক্ষেত্র বিশেষে, যেমন একজনের হয়তো ডায়াবেটিস আছে বা কিডনির ডিজিজ আছে, তার ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে করতে হবে যে কোন ব্যথানাশক ওষুধটি সে খেতে পারবে বা কয়দিনের জন্য খেতে পারবে। কারণ ব্যথানাশক ওষুধের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এবং সেটা যদি প্রলং টাইম ইউজ হয় সেক্ষেত্রে লিভার, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে বিকল করে দেয়। এই জন্য আমরা বলি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি ওই সময়টা এটা সেবন করবেন। এর পাশাপাশি দেখা যায় যে তার যদি দীর্ঘমেয়াদী পেইন হয়, সেক্ষেত্রে পেইনটাকে কমানোর জন্য ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্যার, আপনি মাত্রই বলেন ফিজিওথেরাপির যে ভূমিকাটি, এই ফিজিওথেরাপির ভূমিকা কতটা একজন কোরিয়ার ব্যথার রোগীর জন্য, এবং কি কি এক্সারসাইজ আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে কোন এক্সারসাইজগুলো করলে তারা একটু রিলিফ পাবে এই ব্যথা থেকে? ধন্যবাদ। আসলে আমরা যেমন কোনো ব্যথা অনেকগুলি কারণ বললাম, এবং যেমন যেটা যদি টেনিস এলবো হয় তার চিকিৎসাটা এক ধরনের হয়, গলফার্স এলবো হলে তার এক্সারসাইজটা ভিন্ন থাকে। তো এরকম রোগ ভেদের সমস্যা অনুযায়ী এক্সারসাইজগুলো ভিন্ন ভিন্ন হয়। তবে এক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অর্থে যে এই ধরনের যে মাস্কুলোস্কেলেটাল প্রবলেমগুলো, পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ খেলে সাময়িকভাবে ব্যথা কমলেও এটা দীর্ঘমেয়াদী ভালো হওয়া যায় না। তো আমরা বলি যে সাময়িকভাবে ওষুধ খেয়ে তার তীব্রতাটা, হয়তো ব্যথার তীব্রতা কমানো, পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে সেখানে যে ইনফ্লামেশনটা আছে ওইটাকে আমরা রিডিউস করে দিতে পারি। এক্ষেত্রে আমরা কিছু ইলেকট্রোথেরাপি ইকুইপমেন্টস আমরা ইউজ করি, এর সাথে কিছু সিম্পল এক্সারসাইজ থাকে যেটাকে আমরা এক কথায় থেরাপিউটিক এক্সারসাইজ বলি। সেক্ষেত্রে হতে পারে সেখানে এক ধরনের ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন মাসাজ আমরা ইউজ করি, অনেক সময় কিছু স্ট্রেসিং, কিছু স্ট্রেনদেনিং এক্সারসাইজ, যেগুলো ওই সমস্যাটাকে সমাধানে সাহায্য করে। তো এক্ষেত্রে আমরা বলবো যে এইটাও একটা বিশেষায়িত সেবা। যেমন দেখা যায় আমরা ওষুধের দোকানে অনেক ধরনের ওষুধ রয়েছে, সবগুলি কিন্তু একজন রোগীর জন্য নয়। ওই রোগীর জন্য একজন চিকিৎসক যে প্রেসক্রিপশনটা দিবে সেটা ফলো করা তার জন্য যেমন জরুরি, ঠিক ফিজিওথেরাপির ক্ষেত্রেও একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী তার জন্য ওই সময় কি কি ফিজিওথেরাপি দরকার, কী কী এক্সারসাইজ দরকার, সেটা একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী করতে হবে। অন্যথায় আমরা দেখি হিতে বিপরীত হয় যে অনেক রোগী আমাদের কাছে এসে বলে, স্যার ইউটিউবে বা ফেসবুকে কিছু কন্টেন্ট সে দেখেছে এবং সেই এক্সারসাইজগুলো করে বরং সমস্যাটা আরও বেড়ে গেছে, কারণ ওইটা হয়তো তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। এই জন্য আমরা বলবো এই ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ, ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এই সমস্যার জন্য কি কি তার জন্য অ্যাপ্লিকেবল সেটা জেনে নিতে হবে। স্যার, আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকস বলছিলেন, এর মাঝে বলেন ইলেকট্রোথেরাপি টেপিং বা ব্রেস করা, এটি কখন জরুরি হয়ে পড়ে একজন পেশেন্টের ক্ষেত্রে? ধন্যবাদ। যেমন আমরা এক্ষেত্রে কয়েকটা জিনিস আমরা আলোচনার মধ্যে কিছুটা এসেছে। যেমন ইলেকট্রোথেরাপিতে আমরা যেটা করি, ওখানে যে ইনফ্লামেশনটা রয়েছে সেটাকে রিডিউস করা, তার চারিদিকে যে মাংসপেশি বা লিগামেন্টগুলো রয়েছে সেগুলোকে স্ট্রেনদেনিং করা বা শক্তিশালী করার জন্য আমরা এক ধরনের ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ইউজ করি। আর এক ধরনের ব্রেসের কথা আমরা বলি, যখন দেখা যায় যে আমরা যে কাজগুলো করছি প্রতিনিয়ত
এটা হয়তো প্রলং টাইম আমরা অফ রাখতে পারছি না, আমাদের কাজ তো কিছু করতেই হয়। সো সেক্ষেত্রে কিছু ব্রেস বা আমরা কিছু ডিভাইস ইউজ করতে বলি, যাতে ওই নির্দিষ্ট জায়গায় ব্যবহার করলে ওই লিগামেন্টের জন্য আঘাতটা কম হয়। সেক্ষেত্রে আমরা অনেক সময় এলবো সাপোর্ট বা অনেক সময় কিছু ব্রেসের কথা বলি, যেগুলো একটা নির্দিষ্ট সময় ব্যবহার করা, কন্টিনিউয়াস না। দীর্ঘমেয়াদী ব্যবহার করলে মাসেল লিগামেন্টগুলো আবার উইক হয়ে যায়। সেটাও অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে করা উচিত। স্যার, আপনি আমাদের ফিজিওথেরাপির ভূমিকা বললেন এবং ইলেকট্রোথেরাপি বিভিন্ন কিছুই বললেন। তো সুস্থ হতে একজন রোগীর কতটা সময় লাগতে পারে এবং দীর্ঘমেয়াদী একজন জটিলতা কমাতে তার কি কি সতর্কতার প্রয়োজন? খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটাকেই প্রায়োরিটি দিই যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আমরা রোগীদের ক্ষেত্রে যেটা বলি যে একজন রোগী যখন আক্রান্ত হয়ে যায়, সে তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটা ফলো করবে। কিন্তু যে এখনও আক্রান্ত হননি, তার ক্ষেত্রে যেটা করা উচিত যে আমরা যদি এটাতে আক্রান্ত না হয়, সেক্ষেত্রে কিছু নিয়মকানুন মেনে চলো। আমরা বলি আধা ঘন্টা 40 মিনিট একাধারে যদি আমরা কাজ করি, এরপরে 10 মিনিটের জন্য একটা ব্রেক নেওয়া। এরকম কিছু কাজে যেমন আমরা রিপিটেটিভলি যেমন যে কাজগুলো করছি, মুভমেন্ট করছি, বা টেনিস প্লেয়ার বা ক্রিকেটার বা অন্যান্য খেলোয়াড় যারা গলফার্স, তাদের ক্ষেত্রেও কিছু ওয়ার্ম আপ করে নেওয়া কাজের আগে বা খেলা শুরুর আগে কিছু ওয়ার্ম আপ, কিছু স্ট্রেসিং এক্সারসাইজ, তাহলে এই মাংসপেশি লিগামেন্টগুলো কিন্তু প্রস্তুত হয় যে আমি এই কাজের জন্য। কিন্তু হঠাৎ করে যদি আমরা খেলতে যাই বা কাজটা করতে যাই, এটা দীর্ঘমেয়াদী হলে তখন আমাদের মাসেল লিগামেন্টগুলো একটু টাইট হয়ে থাকে। স্ট্রেসিং না করার ফলে বারবার ছোটো ছোটো ট্রমা আমরা আক্রান্ত হই এবং আমরা প্রতিনিয়ত সমস্যায় ভুগতে থাকি। তো যেটা আপনি বললেন যে দীর্ঘমেয়াদী প্রবলেম নিয়েও কিন্তু অনেকে আসে, তবে আমাদের এক্সপিরিয়েন্স দেখি যদি 2 থেকে 3 সপ্তাহ সে রেগুলার ফিজিওথেরাপি নেয়, নিয়মকানুন মেনে চলে, এইগুলো থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হয়। আর একটা শ্রেণী আছে যাদের বিভিন্ন রকম আর্থ্রাইটিস থাকে, যেমন আমরা বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস, এই ধরনের সমস্যার সাথেও এই কোনোই ব্যথা রিলেটেড। তো রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীরা এমনি সমস্ত জয়েন্টেই তাদের ব্যথা হয়, সাথে সাথে এলবো জয়েন্টও সেটা একটা গুরুত্বপূর্ণ জয়েন্ট। সো তাদের এই পেইনগুলো, এক্ষেত্রে তাদের কিছু ডিজিজ মডিফাইং ড্রাগের প্রয়োজন পড়ে, যেটা একটু লং টাইম খেতে হয়। এর পাশাপাশি নিয়মকানুন মেনে চলা, ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ, জীবনযাত্রা প্রণালীতে পরিবর্তন, সব কিছু যদি মেনে চলে তাহলে তারা দীর্ঘমেয়াদী ভালো থাকে। বাট এই রোগগুলো একবারে কিউরেবল না, বাট নিয়ন্ত্রণযোগ্য, নিয়ন্ত্রণে রাখা যায়। স্যার, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আপনি আরেকটি প্রশ্নের উত্তর দেবেন, সেটি হচ্ছে কনুইয়ের ব্যথা প্রতিরোধে একজন সাধারণ রোগীর জীবন ভিত্তিক লাইফস্টাইলে বা কর্মস্থল ভিত্তিক কী কী পরিবর্তন করা উচিত? জি, ধন্যবাদ। আসলে প্রিভেনশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা কন্টিনিউয়াস যে কাজ করছি সেক্ষেত্রে একটু বিরতি নেওয়া। যেমন কিছু আইটি প্রফেশনাল আমরা পাই, বলে যে 8 ঘন্টা 10 ঘন্টা একই পোস্টারে বসে আমরা কাজ করি, লেখালেখি করি, বিভিন্ন কোডিং করি, বিভিন্ন ডিজাইন করি। সো এই যে একাধারে কাজ করা 8 ঘন্টা 10 ঘন্টা, এটা আসলে কোনোভাবেই শরীরের জন্য ভালো না। সেক্ষেত্রে আমাদের অবশ্যই 40 থেকে 45 মিনিট পরে একটা ব্রেক নেওয়া। 2 নম্বর হলো, যারা আমরা হাতের কাজ বেশি করি, এই ধরনের কাজের সাথে রিলেটেড, তাদের হাতের যে চারিদিকে মাংসপেশি লিগামেন্টগুলো রয়েছে, সেগুলো যেন স্টিপ না হয়ে যায়, শক্ত না হয়ে যায়, সেই জন্য কিছু সিম্পল এক্সারসাইজ করতে হয়। সাধারণত আমরা এগুলো করি না, বা আমরা অনেক সময় জানি না, বা অনেক সময় জানলেও সেটা করা হয় না। সেটা অবশ্যই একজন নিকটস্থ ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে আমার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো জেনে নেওয়া, সেই অনুযায়ী সেটা ফলো করা। আর ওভারঅল দেখা যায় যে কিছু ডিজিজের সাথে আমরা এগুলো রিলেটেড, যেমন যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্যান্য আর্থ্রাইটিস থাকে, তাদের নিয়মিত সেই আর্থ্রাইটিসের চিকিৎসাটাকে রেগুলার করা, মেনটেন করা, শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা, খাদ্য খাবারের মধ্যে ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বেশি গ্রহণ করা, এবং আমরা রিপিটেটিভলি যে কাজটা করি, যেমন ওয়েট ওঠানো বা কিছু আছে জিমে যে ভারী জিনিস ওঠানো, সেগুলোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কনুইয়ের ব্যথা কী কারণে হয় এবং এর কী কী মাধ্যমে তারা পরিত্রাণ পেতে পারে এগুলো বলার জন্য। আশা করি আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হবে আজকের এই অনুষ্ঠান থেকে। জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি সচেতনতার যাত্রা। আপনার শরীরের প্রতি যত্ন নিন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনা সবসময়।